আজকে আমরা সপ্তম শ্রেণীর প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন 2026 সালের বাংলা বিষয়ের সম্পূর্ণ উত্তর সহ নমুনা প্রশ্নপত্র সেট 5 সম্পর্কে আলোচনা করব। তো চলো এই ভিডিওতে আমরা ক্লাস 7 ফার্স্ট ইউনিট টেস্ট 2026 বেঙ্গলি সাবজেক্টের এই কোশ্চেন পেপার এবং তার উত্তরগুলো দেখে নিই। তো ফার্স্ট সামেটিভ ইভ্যালুয়েশনে তোমাদের 30 নম্বরের পরীক্ষা হচ্ছে এবং সময় থাকছে সেখানে 1 ঘন্টা। ওকে, দেখো এখানে 1 নম্বর দেখে দেওয়া আছে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো দুটি লিখতে হবে। 1 × 2 = 2। এগুলো হচ্ছে তোমাদের গল্প থেকে দেওয়া হয়েছে প্রশ্নগুলো। নাম্বার 1-এর 1 নম্বর দেখে অবজারভেটরির বাংলা প্রতিশব্দ নিরীক্ষণাগার, গবেষণাগার, পরীক্ষাগার না বিজ্ঞানাগার। তো অবজারভেটরি এটার বাংলা প্রতিশব্দ হচ্ছে কি নিরীক্ষণাগার। ওকে, এরপর হচ্ছে রামকিঙ্কর শান্তিনিকেতনে প্রথম কোন বিষয়টি শুরু করেন? পুতুল তৈরি, ল্যান্ডস্কেপ, অয়েল পেন্টিং না ওরিয়েন্টাল আর্ট। সঠিক উত্তর হবে অয়েল পেন্টিং। পাগলা গণেশ গল্পে ব্যতিক্রমী চরিত্রটি হলো গণেশ, গণেশের স্ত্রী, পুলিশম্যান না গণেশের মেয়ে। উত্তর লিখবে গণেশ। নেক্সট হচ্ছে 1-এর 4 নম্বর রামকিঙ্করের প্রথম শিল্পের স্কুল বাড়ির পাশের কামারপাড়া, কুমোরপাড়া, পৌটুয়াপাড়া না জেলেপাড়া। সঠিক উত্তর হচ্ছে কুমোরপাড়া। 2 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 2 = 2। প্রথম দেখো ড্রয়িং শিখতে লাগলো খোকন। খোকন কোথায় ড্রয়িং শিখতো? তো খোকন স্কুলে ড্রয়িং শিখতো। এরপর রাষ্ট্রপুঞ্জের মহাসচিব গণেশের ডেরায় এসে কি বলেছিল? তো রাষ্ট্রপুঞ্জের মহাসচিব তার বিমান থেকে নেমে গণেশের ডেরায় এসে বলেছিলেন যে তিনি যেসব কাণ্ড করছেন তাতে পৃথিবী উচ্ছনে যেতে বসেছে। হুমায়ুনের সমাধি নির্মাতাকে কুতুব মিনারের কথা গদ্যাংশের লেখক ঘোরেলো বলেছেন কেন? তো হুমায়ুনের সমাধি নির্মাতা হুমায়ুনের ইমারতটিকে সম্পূর্ণ মিনারিকা ছাড়াই নির্মাণ করেছিলেন, তাই লেখক একে ঘোরেলো বলেছেন। 3 নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 × 4 নম্বর দেওয়া আছে। 3-এর 1 নম্বর থেকে আলাউদ্দিন খিলজি চেষ্টা করে কুতুব মিনারের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেনি কেন? তো আলাউদ্দিন খিলজি কুতুব মিনারের চেয়ে মহত্তর একটা মিনার গড়তে চেয়েছিলেন। তিনি চেয়েছিলেন কুতুবের দ্বিগুণ ঘের বিশিষ্ট আর দ্বিগুণ উঁচু একটা মিনার গড়তে, কিন্তু গোড়ার কাঠামো কিছুটা শেষ হতে না হতে তিনি মারা যান। তাই তিনি চেষ্টা করলেও শেষ পর্যন্ত কুতুবের চেয়ে মহত্তর স্থাপত্য গড়তে পারেননি। 2 নম্বর যতদূর মনে হচ্ছে গার্ল অ্যান্ড দ্য ডগ কার উক্তি এটা? ঠিক আছে, গার্ল অ্যান্ড দ্য ডগ কিসের নাম? তিনি কিভাবে এই ধরনের কাজ শিখলেন? তো আলোচ্য উক্তিটি রামকিঙ্কর বেইজের। গার্ল অ্যান্ড দ্য ডগ তার বিখ্যাত অয়েল পেন্টিংয়ের নাম। অয়েল পেন্টিংয়ের কাজ শান্তিনিকেতনে এসেই রামকিঙ্কর প্রথম শুরু করেন। তিনি নিজেই এই শিল্প রপ্ত করেন। তেল রঙে ছবি আঁকার জন্য যখন তিনি দোকানে রং কিনতে যান, তখন দোকানদার তাকে জানান টিউবের রঙের সাথে পাত্রের তেলে তুলি ডুবিয়েই রং করতে হয়। এভাবেই তিনি অয়েল পেন্টিংয়ের কাজ শিখলেন। পরের প্রশ্ন 3 নম্বর হচ্ছে মেঘের ছবি আঁকতে গিয়ে এটা কী হবে? মেঘের ছবি আঁকতে গিয়ে খোকন বেকুব হয়ে গিয়েছিল কেন? দেখো বেকুব শব্দের অর্থ হলো বোকা। একদিন খোকন দেখলো আকাশে একটা মেঘ হাতির চেহারা নিয়েছে, কিন্তু খোকন মেঘের ছবি আঁকার পরে আকাশের দিকে তাকিয়ে মেলাতে চাইলো, কিন্তু দেখলো হাতি নেই। হাতিটা এর মধ্যেই কুমিরের মতো হয়ে গেছে এবং সেই বড় কুমিরটি যেন শুয়ে আছে। এই দেখে খোকন বেকুব বা বোকা হয়ে গেল। তারপর হচ্ছে ভিজুয়াল আর্টে আমার প্রথম বর্ণ পরিচয়। শিল্পী রামকিঙ্করের ছবির সঙ্গে বর্ণ পরিচয় হয়েছিল কিভাবে? তো ছোটোবেলা থেকেই রামকিঙ্করের চোখে পড়তো তাদের বাড়ির দেয়ালে টাঙানো নানা দেবদেবীর ছবি। তখন থেকেই ছবির প্রতি তাঁর টান। ছোটোবেলায় দেখা সেই সব ছবি তিনি অত্যন্ত মনোযোগ দিয়ে কপি করতেন। এভাবেই ভিজুয়াল আর্টের সঙ্গে শিল্পী রামকিঙ্করের প্রথম বর্ণ পরিচয়। 5 প্রশ্ন কুতুব মিনারের গঠনে হিন্দু মুসলিম সাংস্কৃতিক মিলনের যে চেহারাটি ধরা পড়েছে তা লিখুন। তো কুতুব মিনারের গঠনে হিন্দু ও মুসলমান এই দুই ধর্মের সংস্কৃতিরই মিলনের ছাপ স্পষ্ট। বাঁশি ও কোণের উপর দিয়ে সমস্ত মিনারটিকে কোমর বন্ধের মতো বেষ্টন করে আছে সারি সারি লতাপাতা ফুলের মালা চক্রের নকশা, যা হিন্দু সংস্কৃতির চিহ্ন। আবার এর সঙ্গে মিশিয়ে দেওয়া হয়েছে এক সারি অন্তর অন্তর আরবি লেখায়, যা মুসলমান সংস্কৃতির পরিচায়ক। এভাবেই মিনারটির গঠনে হিন্দু মুসলমান উভয় সংস্কৃতির ছাপই স্পষ্ট হয়ে উঠেছে। 4 নম্বর দেখে সঠিক উত্তরটি বেছে নিয়ে লিখতে হবে। দেখুন দুটি 1 × 2 = 2। এরপর এই প্রশ্নগুলো তোমাদের কবিতা থেকে দেওয়া হচ্ছে। দেখো প্রথম হচ্ছে কি ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না গো? মন, হিংসা, দ্বন্দ্ব না ভালোবাসা? উত্তর হচ্ছে দ্বন্দ্ব। ভুলে মন না দিলে ছন্দ শোনা যায় না। কোকনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম, নীল পদ্ম, সাদা পদ্ম না লাল গোলাপ? তো কোকনদ শব্দের অর্থ হচ্ছে লাল পদ্ম। সাধিতে মনের স্বাদ ঘটে যদি পরমাদ? পরমাদ শব্দের অর্থ হচ্ছে পরম স্বাদ। পরম আরাধ্য পরমার্থ না ভুল? তো পরমাদ শব্দের অর্থ হচ্ছে ভুল।
5 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 1 × 2 = 2। প্রথম 5-এর 1-এর প্রশ্ন, মধুহীন করো না গো, মধু শব্দটি কোন দুটি অর্থে প্রযুক্ত হয়েছে? তো মধু এটা হচ্ছে ফুলের নির্যাস, অর্থাৎ ফুলের যে মধু সেই অর্থে ব্যবহার হচ্ছে। আর মধু মানে কি, মাইকেল মধুসূদন দত্তের নাম যে মধুসূদন সেই অর্থে ব্যবহার করা হয়েছে। ওকে। 5-এর 2 নম্বর, পাখি সব করে রব, উদ্ধৃতাংশটি কার লেখা, কোন কবিতার অংশ? তো উদ্ধৃতাংশটি মদন মোহন তর্কালঙ্কারের লেখা, কবিতার নাম প্রভাত বর্মন। ছন্দ শোনা যায় না কখন কবির ভাবনায় ছন্দ শোনা যায় না? তো দ্বন্দ্ব ভুলে ছন্দে মন না দিলে ছন্দ শোনা যায় না। তারপর রং তুলিরা বেজায় খুশি আজ দুপুরে আমায় পেয়ে, কবির এমন বক্তব্যের কারণ কি? তো কবি শিল্পী রং আর তুলি দিয়ে প্রকৃতির ছবি আঁকছেন বলে রং তুলিরা বেজায় খুশি হয়। ওকে। নম্বর থেকে নিচের যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 2 × 2 = 4 নম্বর দেওয়া আছে। তো ইতিহাস থমকে দাঁড়িয়ে লিখে নিলে সব বলতে এখানে কি বোঝানো হয়েছে? বাংলা ভাষার জন্য আন্দোলন করা যুবকদের শহীদ হওয়া, সারা দেশের মানুষের প্রতিবাদে গর্জে ওঠা, মাতৃভাষার মর্যাদা প্রতিষ্ঠা, এই সব কিছুকেই এখানে বোঝানো হয়েছে এবং এই সব কিছু ইতিহাস লিখে নিল। তারপর দেখো, মক্ষিকাও গলে না গো, বলিলে অমৃত হ্রদে, উদ্ধৃতিটি ব্যাখ্যা করো। তো মক্ষিকা শব্দের অর্থ হলো মাছি। মাছি কোনো তরল পদার্থের মধ্যে পড়ে গেলে মাছি মারা যায়, কিন্তু সেই মাছি যদি অমৃতের হ্রদে পড়ে যায় তাহলে মাছির মৃত্যু হয় না। একইভাবে কবি যদি বঙ্গবাসীর হৃদয়ে স্থান পায় তাহলে মৃত্যুও তাকে স্পর্শ করতে পারবে না, কারণ বঙ্গবাসীর হৃদয় এক অমৃত হ্রদের মতোই, সেখানে স্থান পাওয়ার অর্থ হলো অমরতা লাভ করা। পরেরটা হচ্ছে 21-এর কবিতায় কোন সুরকে মন্ত্রের মধ্যে বলা হয়েছে এবং কেন? তো 21-এর কবিতায় পাখি সব করে রব, রাতি পোহাইল, কাননে কুসুম কলি, সকলে ফুটিল, এই কবিতার সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। মন্ত্র মানুষকে মুগ্ধ করে, মনকে এক ধরনের স্বর্গীয় অনুভূতি ও ভালো লাগায় ভরিয়ে তোলে। এই পংক্তিটি পাঠে এসেই মুগ্ধতা, অনুভূতি ও ভালো লাগা ফিরে আসে বলে এর সুরকে মন্ত্রের মতো বলা হয়েছে। 7 নম্বর দেখে খুব সংক্ষেপে নিচে যে কোনো 4টি প্রশ্নের উত্তর লিখতে হবে। 1 × 4 = 4। প্রথম দেখো, ধ্যাত বাপি বলেছে ও আমবাত, বাপি আমবাত বলতে কী বোঝাতে চেয়েছেন? এগুলো হচ্ছে তোমাদের দেখো যে সহায়ক পাঠ রয়েছে মাকুস, এখান থেকে দেওয়া হচ্ছে প্রশ্নগুলো। তো কালিয়ার বনে সোনাটি আর আম্মার মামাতো পিসে মশাই গরু খুঁজতে গিয়েছিল, সে গরু তো পায়নি, বরং 7 দিন ধরে তার গা চুলকে দাগড়া হয়ে যায়। সোনাটি আর বাপি এই রোগটির কথায় আমবাত বলে উল্লেখ করেছেন। তাদের 2 নম্বর, সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল কেন? তো সোনাটিয়া কালিয়ার বনে গিয়েছিল প্যাঁ পুতুল খুঁজতে। শংকে সোনাটিয়া প্রথম কিভাবে দেখলো? তো শংকে সোনাটিয়া প্রথম নদীর ওপারে রংচঙের লাঠি হাতে, আধখানা লাল আধখানা নীল পোশাক পরে দেখলো। তাদের 4 নম্বর হচ্ছে, মাকু উপন্যাসে আম্মা কে ছিলেন? মাকু উপন্যাসে আম্মা ছিলেন সোনাটিয়ার বাপির ছোটবেলাকার ধাইমা। ঘড়িওয়ালার তৈরি মাকু কী কাজ করতে পারতেন? তো মাকু গান গায়, নাচে, অঙ্ক কষে, হাতুড়ি পেটে, দড়ির জট খোলে, পেরেক ঠুকে, ইস্ত্রি চালায়, রান্না করে, কাপড় কাচে, সেলাই কল চালায়, এইগুলো করতে পারত। নেক্সট হচ্ছে 9 নম্বর দাগে ঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো, যে কোনো 4টি লিখতে হবে। 1 × 4 = 4। 9-এর 1-এর প্রশ্ন, কোনটি তদ্ভব শব্দ, কানাই, কৃষ্ণ, কেষ্ট না কার্য? তো এগুলো ব্যাকরণ থেকে দেওয়া হচ্ছে তোমাদের এই প্রশ্নগুলো। তো তদ্ভব শব্দ কোনটি? এগুলোর মধ্যে হচ্ছে কানাই হচ্ছে তদ্ভব শব্দ। 9-এর 2 নম্বর হচ্ছে, কার্তুজ, রেস্তোরাঁ প্রভৃতি শব্দগুলি যে ভাষা থেকে এসেছে সেটা হচ্ছে ওলন্দাজ, বর্মী, ফার্সি না ফরাসি? তো এই শব্দগুলো হচ্ছে ফরাসি ভাষা থেকে এসেছে। নিচের কোনটি ঠিক? এখানে দেওয়া হচ্ছে 4টি অপশান দেওয়া আছে দেখো আমাদের। তো এখানে আমাদের সঠিক উত্তর হবে অপশান কয়টা? মাতৃকা থেকে মাইয়া থেকে মেয়ে। বাংলা শব্দভাণ্ডারে যেসব শব্দ সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে প্রবেশ করেছে সেগুলো হলো তৎসম শব্দ, তদ্ভব শব্দ, অর্ধ তৎসম শব্দ না দেশি শব্দ, উত্তর লিখবে তৎসম শব্দ। এগুলো বাংলা শব্দভাণ্ডারের যে সমস্ত শব্দ আর কি সংস্কৃত ভাষা থেকে অপরিবর্তিতভাবে প্রবেশ করেছে। তারপর 9-এর 5 নম্বর থেকে, যেটি মিশ্র শব্দের উদাহরণ সেটা হচ্ছে আলু, ঢেকি, হেড পণ্ডিত। উত্তর হচ্ছে হেড পণ্ডিত, এটা হচ্ছে মিশ্র শব্দ। 10 নম্বর থেকে নিচের প্রশ্নগুলির অতি সংক্ষেপে পূর্ণ বাক্যে উত্তর লিখতে হবে। 1 × 3 = 3। প্রথম, তদ্ভব শব্দ কাকে বলে? যেসব সংস্কৃত শব্দ দীর্ঘ সময় ধরে ভাষাগত বিবর্তনের পথে প্রাকৃত অপভ্রংশ ইত্যাদি স্তর পার হয়ে বাংলা শব্দ ভাণ্ডারে এসেছে তাকে তদ্ভব শব্দ বলে, যেমন মৎস্য থেকে মাছ। 10-এর 2 নম্বর, দুটি খণ্ডিত শব্দের উদাহরণ দাও। তো টেলিফোন থেকে ফোন, মাইক্রোফোন থেকে মাইক, এগুলো হচ্ছে খণ্ডিত শব্দ।
নিচের শব্দগুলি কি জাতীয় শব্দ? ছিড়ি, চা, এগুলো হচ্ছে ছিড়ি হচ্ছে চা শব্দ, আর ছিড়ি এটা হচ্ছে তৎসম শব্দ, আর চা এটা হচ্ছে চীনা শব্দ। ওকে, নেক্সট 11 নম্বর দাগে নিচের বাগধারার অর্থ লিখে সার্থক বাক্য রচনা করো। 1 × 3 = 3। তো প্রথমে রয়েছে আক্কেল গুমুর। আক্কেল গুমুর মানে হচ্ছে কি? আক্কেল গুমুর মানে হচ্ছে হতবুদ্ধি হয়ে যাওয়া। খবরটা শুনে আমি একেবারে হতবুদ্ধি হয়ে গেলাম। করাতে দাঁত। করাতে দাঁত মানে হচ্ছে কি? উভয় সংকট। অমলবাবুর এখন উভয় সংকট চলছে। একে তো হাতে টাকা নেই, তার উপর মেয়ের বিয়ে। তারপর হচ্ছে একাই 100। দেখো একাই 100 মানে হচ্ছে কি? একা সমস্ত প্রতিকূল অবস্থা সামলাতে পারে এমন। তো সুজয় একাই ম্যাচটা জিতিয়ে দিল, সে একাই 100। এই ছিল তোমাদের ক্লাস 7-এর ফার্স্ট সামিটিভ ইভ্যালুয়েশন 2026 সালের বাংলা বিষয়ের একটি প্রশ্নপত্র। অর্থাৎ 5 নম্বর সেটের প্রশ্নোত্তরগুলো আমরা দিলাম। এর আগে যে সেটগুলো দিয়েছি তোমাদের 4টি সেট দিয়েছি, সেগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করে নিয়ে। ওকে, আর যদি এই প্রশ্নদের পিডিএফ তোমরা পেতে চাও, আমাদের অ্যাপটিকে ডাউনলোড করবে। অ্যাপের লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অথবা গুগল প্লে স্টোরে গিয়েও তোমরা কিন্তু পাবে। পেইড কোর্সের মধ্যে পিডিএফগুলো থাকবে। প্রথমে রেজিস্টার করে নিয়ে লগ ইন করবে অ্যাপের মধ্যে, তারপর তোমরা এখান থেকে পেইড কোর্সগুলো নিতে পারো, বা ফ্রি কোর্স যেগুলো দেওয়া আছে সেগুলো ব্যবহার করতে পারো। আর তো চলো, আজকে আমরা ভিডিওটিকে এখানে শেষ করছি। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।